বাষ্পমোচন কাকে বলব? আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বাষ্পমোচন। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দিনের বেলায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল নিজ দেহের বায়বঙ্গের মাধ্যমে পরিবেশে পরিত্যক্ত করে পত্ররন্ধ্র, লেন্টিসেল ও কিউটিকেলের মাধ্যমে, তাকে বাষ্পমোচন বলে। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন ও স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলব? যেসব উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে এবং বাষ্পমোচন ঘটে তাকে বলা ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন। যে সমস্ত উদ্ভিদের পত্ররন্ধ্র রাতের বেলায় খোলা থাকে এবং বাষ্পমোচন হয় তাদের বলা হয় স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন দেখা যায় আম, জাম, তেঁতুল প্রভৃতি উদ্ভিদে। স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন দেখা যায় ঘৃতকুমারী, পাথরকুচি প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে দেখা গিয়ে থাকে। বাষ্পমোচনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, কিউটিকল জনিত বাষ্পমোচন আর লেন্টিসেলীয় বাষ্পমোচন। যে পদ্ধতিতে উদ্ভিদ তার পাতায় অবস্থিত পত্ররন্ধ্রের মাধ্যমে অতিরিক্ত জল পরিবেশে পরিত্যক্ত করে তাকে বলা হয় পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। এই পদ্ধতির মাধ্যমে আমরা দেখি এই পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনের মাধ্যমে 80 থেকে 90% জল পরিবেশে বের হয়ে যায়। যে পদ্ধতিতে উদ্ভিদ কাণ্ড পাতার বৈত্তকের বাইরে অবস্থিত কিউটিকেলের মাধ্যমে অতিরিক্ত জল পরিবেশে পরিত্যাগ করে তাকে বলা কিউটিকল জনিত বাষ্পমোচন। এই পদ্ধতির মাধ্যমে 15 থেকে 20% জল পরিবেশে পরিত্যক্ত হয়। যে পদ্ধতিতে উদ্ভিদ তার কাণ্ডে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমে অতিরিক্ত জল পরিবেশে পরিত্যাগ করে তাকে বলা হয় লেন্টিসেলীয় বাষ্পমোচন। এখন লেন্টিসেল কাকে বলবো? না, গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে অনুপূরক কোষ দ্বারা গঠিত সূক্ষ্ম সূক্ষ্ম লেন্সের ন্যায় উত্থিত অংশ বর্তমান, একে আমরা বলতে পারি লেন্টিসেল। এই লেন্টিসেলীয় বাষ্পমোচনের মাধ্যমে 0.1 থেকে 0.2% জল পরিবেশে পরিত্যক্ত হয়। এখন আমরা পত্ররন্ধ্রের গঠনটা একটু আলোচনা করব। কি দেখা যায়? না, পত্ররন্ধ্রের ক্ষেত্রে আমরা কি দেখব? না, ঘিরে রয়েছে রক্ষী কোষ বা প্রহরী কোষ, আর প্রহরী কোষের মধ্যে রয়েছে পত্ররন্ধ্র ছিদ্র, আর বাইরে রয়েছে আনুষঙ্গিক কোষ। একটা প্রশ্ন দেয় যে এই ক্লোরোপ্লাস্টের ভিতরের প্রাচীর স্থিতিস্থাপক হবার কারণ কি? আমরা তো জানি ক্লোরোপ্লাস্টের ভিতরের প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক হয় এবং বাইরের দিকের প্রাচীর পাতলা হয়। কেন? ভিতরের কোষ প্রাচীরে সেলুলোজ অনুতন্তুগুলো কোষ প্রাচীরের প্রস্থে অরীয়ভাবে সজ্জিত থাকায় এই প্রাচীরের অংশ বেশি স্থিতিস্থাপক হয়। আবার বলছি, ক্লোরোপ্লাস্টের ভেতরের কোষ প্রাচীরে সেলুলোজ অনুতন্তুগুলো অরীয়ভাবে সজ্জিত থাকায় এই প্রাচীরের অংশ বেশি স্থিতিস্থাপক হয়। রক্ষী কোষ যখনই রসস্ফীত হয়ে বাইরের দিকে বেঁকে যায়, ফলে ভেতরকার পুরু প্রাচীর পরস্পর থেকে দূরে সরে যায় এবং প্রাচীরের মাঝখানে একটা পত্ররন্ধ্র ছিদ্র হয়, যার মধ্য দিয়ে অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে বেরিয়ে যায়। জানা গেছে এই পত্ররন্ধ্রের প্রস্থ হচ্ছে 3 থেকে 12 মাইক্রোমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 40 মাইক্রোমিটার। নিঃস্রাবণ বা গাটেশন কাকে বলে? যে পদ্ধতিতে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল
জলরন্ধ্র বা হাইড্রাথোডের মাধ্যমে তরল অবস্থায় দেহের বাইরে বের করে দেয়, তাকে বলে জলরন্ধ্র। শীতকালে আর্দ্র পরিবেশে পাতার কিনারায় জলরন্ধ্র পথে মূলজ চাপের সাহায্যে খনিজ লবণ মেশানো জল উদ্ভিদ বাইরে বের করে দিয়ে থাকে। টমেটো, নস্টার্সিয়াম প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। জলরন্ধ্র বা হাইড্রাথোড কাকে বলবো না, টমেটো, নস্টার্সিয়াম প্রভৃতি উদ্ভিদের পাতার শীর্ষে বা কিনারায় ছোট ছোট ছিদ্র থাকে, একে বলা হয় জলরন্ধ্র। আর ছিদ্রকে বলা হয়ে থাকে জলরন্ধ্র ছিদ্র। ছিদ্রের দুদিকে দুটো অচল রক্ষী কোষ থাকে, আবার ছিদ্রের নিচে একটা বাতাবকাশ থাকে। বাতাবকাশের নিচে এলোমেলোভাবে ছড়ানো বর্ণহীন প্যারেনকাইমা স্তর থাকে, এদেরকে বলা হয় এপিথেম। এই এপিথেমের নিচে জাইলেম বাহিকা থাকে। নেক্সট আমরা কি দেখব, চুয়ানো বা লিচিং কাকে বলব? যে পদ্ধতিতে উদ্ভিদ মূল দিয়ে বা মূলের সাহায্যে অতিরিক্ত জল ব্যাপন প্রক্রিয়ায় দেহের বাইরে বের করে দেয়, তাকে বলে চুয়ানো বা লিচিং বলা হয়ে থাকে। আমরা এখন আলোচনা করব যে পত্র এই বাষ্পমোচনের শর্তগুলো কী কী। বাষ্পমোচনের দুটো শর্ত, একটা হচ্ছে বাহ্যিক শর্ত, একটা আভ্যন্তরীণ শর্ত। প্রথমে আলোচনা করব বাহ্যিক শর্ত কাকে বলব। না, বাহ্যিক শর্ত বলতে কি বুঝব না, প্রথমে আলো। উন্মুক্ত আলোতে বাষ্পমোচন সবচেয়ে বেশি সংঘটিত হয়। আলোর পরিমাণ বাড়লে বাষ্পমোচনের হার বাড়ে। আলোর তীব্রতা বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করে। উষ্ণতা, আলোর তীব্রতা বাড়লে উষ্ণতা বাড়ে। জানা গেছে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাষ্পমোচনের পক্ষে আদর্শ, অর্থাৎ বাষ্পমোচনের স্বাভাবিক উষ্ণতা। এই উষ্ণতায় পত্ররন্ধ্র খোলে এবং বাষ্পমোচন হয়। উষ্ণতা স্বাভাবিকের থেকে যদি বৃদ্ধি পায়, পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, বাষ্পমোচনের হার বাড়ে। এই জন্য গরমের দিনে বাষ্পমোচনের ফলে পাতা নিস্তেজ হয়ে নুয়ে পড়ে। নেক্সট আমরা দেখব বায়ুর আর্দ্রতা। বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, বাষ্পমোচন কম হয়। সেই জন্য বর্ষাকালে বাষ্পমোচন কম হয়। বায়ুর আর্দ্রতা যদি কমে, বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। তাই ঝলমল রোদে বাষ্পমোচন বেশি সংঘটিত হয়। নেক্সট হচ্ছে বায়ু প্রবাহ। স্থির বায়ুতে বাষ্পমোচনের হার স্বাভাবিক থাকে। বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায়, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প অপসারিত হয়ে যাবে এবং বাষ্পমোচনের হার বাড়বে। আবার প্রবল বায়ু প্রবাহে যদি ঝড় দেখা দেয়, বাষ্পমোচনের হার হ্রাস পায়। এরপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। বাতাসে স্বাভাবিক কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 থেকে 0.04%। বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়, বাষ্পমোচন কম হয়ে থাকে। পত্ররন্ধ্রের রক্ষী কোষে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, কোষের অভিস্রবণ ক্ষমতা বাড়ে। দিনের বেলায় সালোক সংশ্লেষে CO2 ব্যবহৃত হয়, ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে এবং পত্ররন্ধ্র খোলে। রাত্রেবেলায় সালোক সংশ্লেষ না হওয়ায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, পত্ররন্ধ্র বন্ধ থাকে। নেক্সট আভ্যন্তরীণ শর্ত। পাতার আয়তন বেশি হলে বাষ্পমোচনের হার বাড়ে। কারণ পাতার আয়তন যদি বেশি হয়, পত্ররন্ধ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। আবার পত্ররন্ধ্রের গঠন যদি বড় হয়, বাষ্পমোচন বেশি হবে।
ছোট হলে বাষ্পমোচন কম হবে। পাতার উপরিত্বকে পত্ররন্ধ্র থাকলে যে পরিমাণ বাষ্পমোচন ঘটবে, নিম্নত্বকে থাকলে তার চেয়ে কম পরিমাণে সংগঠিত হবে। আবার পাতার ত্বকের ওপর যদি মোম জাতীয় পদার্থের আস্তরণ বা রোম থাকে, বাষ্পমোচনের হার হ্রাসপ্রাপ্তি ঘটে। নেক্সট, বাষ্পমোচনের গুরুত্ব। বাষ্পমোচনের গুরুত্বটা আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা কি দেখব না, রসের উৎস। রসের উৎসটা কি না, বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টান সৃষ্টি হয়, যার প্রভাবে মৃত্তিকা থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মূল থেকে কাণ্ডের মাধ্যমে পাতায় পরিবাহিত হয় জাইলেম কলার মাধ্যমে। অর্থাৎ বাষ্পমোচন রসের উৎস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। জল শোষণ। বাষ্পমোচনের ফলে আমরা দেখি সক্রিয় নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে বেশি পরিমাণে জল শোষিত হয়। অর্থাৎ বাষ্পমোচনের ফলে মূলরোমের মাধ্যমে জলের শোষণ ঘটে এবং চাপের সৃষ্টি হয়। নেক্সট, আমরা দেখি উষ্ণতা হ্রাস। পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচনের ফলে পাতার উষ্ণতা কমে যায়। এর ফলে উদ্ভিদ দেহ ঠান্ডা অনুভূত হয়। নেক্সট, পরেরটা কি আমরা না, তাপমাত্রা নির্দিষ্ট রাখা। দিনের বেলায় আপতিত সূর্যরশ্মির প্রায় 83% উদ্ভিদের পাতা শোষণ করে। আলোক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়ে পাতার তাপমাত্রা বৃদ্ধি করে। বাষ্পমোচনের সময় জল বাষ্পীভূত হতে যে শক্তি লাগে তা ওই তাপ শক্তি থেকে আসে, ফলে পাতার তাপমাত্রা হ্রাস পেয়ে স্বাভাবিক উষ্ণতা বজায় থাকে। নেক্সট, পরেরটা হচ্ছে না, গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করা। বাষ্পমোচনের সময় পত্ররন্ধ্র খোলা থাকে। বাষ্পমোচনের সময় পত্ররন্ধ্র খোলা থাকে, ফলে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্র দিয়ে পাতায় প্রবেশ করে। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন পরিবেশে ফিরে যায়। আবার শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেন পরিবেশ থেকে পাতায় প্রবেশ করে এবং শ্বসনে উৎপন্ন CO2 পরিবেশে ফিরে যায়। নেক্সট, দেহের অতিরিক্ত জল নিষ্কাশন। উদ্ভিদে জলের পরিমাণ যদি বেড়ে যায়, রসস্ফীতিজনিত চাপ বৃদ্ধি পায়, যার ফলে উদ্ভিদ দেহ ক্ষতিগ্রস্ত হয়। তাই বাষ্পমোচনের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত জল বাষ্পাকারে পরিবেশে নির্গত হয়ে থাকে। নেক্সট, বৃদ্ধির সহায়ক। বাষ্পমোচনের ফলে রসস্ফীত ভাজক কলা কোষগুলির কোষপ্রাচীরে যে চাপের সৃষ্টি হয়, তার ফলে কোষ দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে থাকে। নেক্সট, একটা প্রশ্ন দেয় মাঝে মধ্যে, বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন? বাষ্পমোচনের দুটো দিক আছে, একটা উপকারী দিক, একটা ক্ষতিকারক দিক। আমরা দেখি উপকারী দিকগুলো কি। বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ কর্তৃক শোষিত জলের অতিরিক্ত অংশটুকু বায়বীয় অংশের মাধ্যমে পরিবেশে পরিত্যক্ত হয়, ফলে উদ্ভিদদের জলের সমতা রক্ষিত হয়ে থাকে। নেক্সট, বাষ্পমোচনের ফলে যে শোষণ টান সৃষ্টি হয়, যা উদ্ভিদ দেহে কোষ রসে
ঊর্ধ্বমুখী পরিবহন ঘটাতে সক্ষম হয়। নেক্সট, উদ্ভিদদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় জলের সরবরাহ বজায় রাখার জন্য বাষ্পমোচনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোষের রসস্ফীতি চাপ বজায় রাখা এবং খাদ্য খনিজ লবণ পরিবহনে বাষ্পমোচনের ভূমিকা অনবদ্য। এদিক দিয়ে চিন্তা করলে বাষ্পমোচন অত্যন্ত উপকারী। আবার বাষ্পমোচনের ক্ষতিকারক দিকগুলো কি? বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল যদি পরিবেশে বেরিয়ে যায়, অতিরিক্ত জল উদ্ভিদ থেকে বেরিয়ে গেলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত করতে পারে। বাষ্পমোচনের জন্য গাছ বাড়তি জল শোষণ করার ফলে আমরা দেখি বাড়তি এটিপি খরচ হয়। দ্রুত বাষ্পমোচনের ফলে গাছে জলের অভাব দেখা দিতে পারে এবং গাছের মৃত্যু ঘটতে পারে। আবার বাষ্পমোচন প্রক্রিয়া চলাকালীন পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় সংঘটিত হয়। অতিরিক্ত বাষ্পমোচনের ফলে আনুষঙ্গিক কোষে জলাভাবে পত্ররন্ধ্র বন্ধ হয় এবং সালোক সংশ্লেষ ও শ্বসন ব্যাহত হয়ে থাকে। জলের ঘাটতি ও সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ার ফলে উদ্ভিদের বৃদ্ধি ও হ্রাসপ্রাপ্তি ঘটে। অতিরিক্ত বাষ্পমোচনে সঙ্গী কোষে জলের ঘাটতি ঘটে। এই জলের ঘাটতি করলে পত্ররন্ধ্র ছিদ্র বন্ধ হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধা দান করে থাকে। এদিক দিয়ে চিন্তা করলে বাষ্পমোচন হচ্ছে একটি ক্ষতিকারক দিক। তাই বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া নামে অভিহিত করেছে। এখন আমাদের ওখানে লেখা আছে ফটো অ্যাক্টিভ ও স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন আমরা কাকে বলি? যেসব উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, বাষ্পমোচন হয়, তাদের বলা হয় ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন, যেমন আম, জাম, তেঁতুল প্রভৃতি। স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন, যেসব উদ্ভিদের পত্ররন্ধ্র রাত্রে খোলা থাকে, বাষ্পমোচন হয়, তাদের স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন, যেমন পাথরকুচি, ঘৃতকুমার। অবনমন কাকে বলবো? ওয়েল্টিং। দুপুরবেলায় গাছের জল শোষণের তুলনায় বাষ্পমোচন বেশি পরিমাণে সংগঠিত হলে অতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে বেরিয়ে যায়, ফলে উদ্ভিদের রস শিথিলতা ঘটে এবং এটি প্রধানত অতিরিক্ত উষ্ণতা পরিবেশে বৃদ্ধি পেলেই ঘটে। এই অবস্থাকে বলে অবনমন বা উইল্টিং। অবনমের দুটো ভাগ আছে, একটা অস্থায়ী অবনমন, একটা স্থায়ী অবনমন। অস্থায়ী অবনমন কাকে বলব? দিনের শেষে পরিবেশের উষ্ণতা কমে গেলে বাষ্পমোচনের হার জল শোষণের হারের চেয়ে কম হয়, ফলে অবনমিত পাতা রসস্ফীত ও সতেজ হয়। একে বলা অস্থায়ী অবনমন। স্থায়ী অবনমন কি? প্রচণ্ড রোদে অতিরিক্ত জল দেহের বাইরে বেরিয়ে গেলে পাতার কোষে রস শিথিলতা দেখা যায় এবং উদ্ভিদের পাতার কোষগুলিতে প্লাজমোলিসিস ঘটে, ফলে কোষগুলি আর রসস্ফীত হয় না এবং পাতাগুলি স্থায়ীভাবে নুয়ে পড়ে। একে বলা হয় স্থায়ী অবনমন। এই স্থায়ী অবনমনের হলে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে। আমরা এখন বাষ্পমোচন যে ঘটে, বাষ্পমোচন যে সংগঠিত হয়, এই বাষ্পমোচন ঘটার কারণটা সিলেবাসে নেই, কিন্তু একটু তো জানতে হবে। কীরকম?
না দিনের বেলায় সূর্যালোকের প্রভাবে, দিনের বেলায় সূর্যালোকের প্রভাবে, দিনের বেলায় সূর্যালোকের প্রভাবে আমরা কি দেখি না রক্ষী কোষে সঞ্চিত শ্বেতসার ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। রক্ষী কোষে সঞ্চিত শ্বেতসার ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। আবার কারো কারো মতে আলোর প্রভাবে রক্ষী কোষে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। ম্যালিক অ্যাসিড বিযুক্ত হয়ে ধনাত্মক হাইড্রোজেন আয়ন এবং ঋণাত্মক ম্যালেট আয়নে পরিণত হয়ে থাকে। ম্যালিক অ্যাসিড বিযুক্ত হয়ে ধনাত্মক হাইড্রোজেন আয়ন এবং ঋণাত্মক তোমার ম্যালেট আয়নে পরিণত হয়। রক্ষীকোষ পর্দার হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের সাহায্যে ধনাত্মক আয়ন কোষের বাইরে চলে যায়। বিনিময়ে আনুষঙ্গিক কোষ থেকে পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করে। রক্ষী কোষে ধনাত্মক পটাশিয়াম আয়ন ও ঋণাত্মক ম্যালেট আয়ন একত্রীভূত হয়ে পটাশিয়াম ম্যালেট যৌগ তৈরি করে। এই পটাশিয়াম ম্যালেট যৌগ রক্ষী কোষ গহ্বরে প্রবেশ করে, ফলে কোষের অভিস্রবণ ক্ষমতা বাড়ে এবং আয়নের ঘনত্ব বাড়ার জন্যই রক্ষী কোষের অভিস্রবণ ক্ষমতা বাড়ে। যখনই রক্ষী কোষে অভিস্রবণ ক্ষমতা বাড়ল, আনুষঙ্গিক কোষ থেকে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল রক্ষী কোষে প্রবেশ করে, ফলে রক্ষী কোষ রসস্ফীত হয়। রক্ষী কোষ দুটো যখনই রসস্ফীত হবে ধনুকের মতো বাইরের দিকে বেঁকে যায়, ফলে কোষ দুটির মাঝখানে একটা ফাঁকের সৃষ্টি হয়, অর্থাৎ পত্ররন্ধ্র ছিদ্র উন্মুক্ত হয় এবং অতিরিক্ত জল বাষ্পাকারে পরিবেশে পরিত্যক্ত হয়ে থাকে। এখন এই যে তোমার পত্ররন্ধ্রের এই যে উন্মোচন, এই মতবাদটার নাম পটাশিয়াম আয়ন পদ্ধতি। বিজ্ঞানী ইমামুরা ও ফুজিনো 1959 সালে এই পটাশিয়াম আয়ন মেকানিজম অফ স্টোমাটাল মুভমেন্ট প্রথম ব্যক্ত করে। কিন্তু বিজ্ঞানী লেভিট 1974 সালে বিজ্ঞানী লেভিট 1974 সালে তিনি প্রথম এটার ব্যাখ্যা দেন। 1974 সালে প্রথম এটার ব্যাখ্যা দেন। তাহলে আমরা কি দেখলাম না বাষ্পমোচন প্রক্রিয়া কীভাবে আলোচনা করব বা কীভাবে পড়ব। বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচন কয় প্রকার ও কী কী, স্কোটো অ্যাক্টিভ ফোটো অ্যাক্টিভ বাষ্পমোচন বলতে কী বোঝো। আমরা পড়ব জলরন্ধ্র বা জলপত্র রন্ধ্র কাকে বলবো, হাইড্রাথোড কাকে বলবো, চোয়ানো কাকে বলবো, বাষ্পমোচনের বাহ্যিক ও আভ্যন্তরীণ শর্ত কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে, বাষ্পমোচনের গুরুত্বগুলো কী কী। আমরা পড়ব বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারণ কী। এগুলো পড়লেই বাষ্পমোচন সম্বন্ধে আমরা একটা সঠিক ধারণা উপস্থাপন করতে পারব। আজ এই পর্যন্তই।